অফ অল গ্রিন কেমিস্ট্রি কি এটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। রেড কালারটাই নেই, সুইট করবো এখানের মধ্যে। তো গ্রিন কেমিস্ট্রি হইল গিয়ে রসায়নের একটা শাখা, অর্থাৎ রসায়নের যে শাখায় ক্ষতিকর পদার্থের উৎপাদন ও ব্যবহার হ্রাস বা অপসারণ কল্পে রাসায়নিক পদার্থের সঠিক ব্যবহার ও প্রয়োগের আলোচনা করা হয়, তাই হইল সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। অর্থাৎ রসায়নের একটা শাখাকেই বলা হয় আমাদের গ্রিন কেমিস্ট্রি। ওকে, তাইলে এই শাখার উদ্দেশ্য কি আমরা সেটা বুঝতে পারলাম। সেখানে হইলো যে ওই যে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ফলে, রিয়েকশনের ফলে যে ক্ষতিকর পদার্থ তৈরি হয় বা বর্জ্য পদার্থ তৈরি হয়, সেইগুলোর পরিমাণ হ্রাস করাটাই হইলো গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য বা এই শাখার মূল লক্ষ্য। বুঝছি? হুম। ওকে। তো কত সালে সবুজ রসায়নের সূচনা হয়? সেটা হইলো আমাদের 1991 সালে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখবা যদি এমসিকিউ সলভ করো তাইলে এই সালগুলা অ্যাড করে দিচ্ছে আর কি। তাহলে এটা হলো 1991 সাল হতে আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সূচনা হয়। এবং গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয় পাউলি টি এনাস্তাস বা জন সি ওয়ার্নারকে সবুজ রসায়নের জনক বলা হয়। বা তারা বলা যায় যে সবুজ রসায়নের যে নীতিমালাগুলো আছে এই নীতিমালাগুলো প্রণয়ন করছে। এবং সবুজ রসায়নের নীতি হইলো 12টা। এটাও মাথায় রাখবা, সবুজ রসায়নের নীতি কয়টা? সবুজ রসায়নের নীতি হইলো 12টা। এখানে আরেকটা ট্রাম আছে, কনফিউশন থাকতে পারে। রাসায়নিক সিম্বল কয়টা? রাসায়নিক সিম্বল কিন্তু 10টা। ওই সবুজ ওইটা মেবি রসায়নের আমাদের নীতি সময় 12টা, জিএসটিতে আবার আইছিল আর রাসায়নিক কি, যে সিম্বল সবুজ 10টা। রসায়নের নীতিমালা কত, এটা আমি ভুল করছিলাম। কোথায় হয়েছে? 12টা নীতি কি, তুমি যদি বই দেখো বইয়ের মধ্যে এইগুলার প্রত্যেকটার কিন্তু ছোট ছোট করে ডিসকাশন দেওয়া আছে। যে 12টা নীতির নামগুলো আমি এখানে জাস্ট লেখছি আর কি, এটা বইতেই ফাইলিবা তুমি ডিসকাশন গুলা। যে বর্জ্য পদার্থ প্রতিরোধ, এটম ইকোনমি, সর্বোচ্চ এটম ইকোনমি, এইটা নিয়ে ম্যাথমেটিক্যাল ট্রাম আছে, আমরা পড়বো, সমস্যা নাই। তারপরে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, তারপর হইলো নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন, নিরাপদ দ্রাবকের ব্যবহার, শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার, ন্যূনতম উপজাত সৃষ্টি, প্রভাবকের ব্যবহার, সহজে ভাঙনযোগ্য উৎপাদ। বুঝাইতে পারলাম? আরো দুইটা রয়েছে তো। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ আর দুর্ঘটনা রোধকরণ। এগুলা জাস্ট নামগুলা মাথায় রাখবা, কিওয়ার্ড পয়েন্ট গুলা। এইখান থেকেও কিন্তু এমসিকিউ দেয় যে নিচের কোনটি সবুজ রসায়নের নীতিমালা নয় বা নিচের কোনটি সবুজ রসায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এগুলা। আর তুমি বইতে যদি দেখো তাইলে এই 12টারই টুকটাক করে তোমার ডিসকাশন দেওয়া আছে বইয়ের মধ্যে। বুঝতে পারছি? কারণ জাস্ট আমি ওই যে বইয়ের যে কিওয়ার্ড পয়েন্ট গুলা বা 12টার যে নামটা, ওই নামটাই জাস্ট হাইলাইট করছি। কারণ এগুলো থিওরি টাইপ। আর আমরা এখানে ফর্ম 2 নংটা নিয়ে ম্যাথ করবো, 2 নংটা নিয়ে ম্যাথ আসে। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি আমরা একটু পরে এইটা সম্পর্কে জানবো। বুঝা গেল? হুম। বুঝছি? এটা ক্লিয়ার? একটু উপরের স্লাইডটা দেখাই, ফুলটা। এই তো ফুল এইখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, দেখছি। ওকে। তো এই যে আমি কইছিলাম সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বা অ্যাটম ইকোনমি আমরা পড়বো, এটা নিয়ে ম্যাথমেটিক্যাল ট্রাম আসে। সো এই হইল গিয়ে আমাদের সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বা অ্যাটম ইকোনমি। সো অ্যাটম ইকোনমি জিনিসটা কি সেটার আগে আমরা ডেফিনেশন জানি, দেন আমরা মেথড ঢুকি। দেখো, আমরা একটা বিক্রিয়া করি, বিক্রিয়া করলে আমরা কি কি পাই? বিক্রিয়ার ধরো এই সাইডে থাকে আমাদের কি বিক্রিয়ক। হুম। আর দেন বিক্রিয়কগুলো বিক্রিয়া হয়ে কি তৈরি করে? উৎপাদ তৈরি করে। আর আমরা কি সব বিক্রিয়া খালি শুধু উৎপাদই পাইনি? না, অবভিয়াসলি উৎপাদ পাই না, না। আরো বাই প্রোডাক্ট হিসেবে বর্জ্য টর্জ্য এগুলো পাই। আমি রাইট? তাহলে একটা হুম। রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে যেগুলো থাকে এগুলো সব বিক্রিয়ক থাকে, এগুলো আমরা জানি। বাট ডান পাশে যেগুলো থাকে এগুলোর মধ্যে কিছু অংশ থাকে উৎপাদ এবং কিছু অংশ থাকে বর্জ্য। এটা নিয়ে তো কোনো ডাউট নাই। না। ওকে, ফাইন। তাইলে এই টার্মটা যদি আমরা বুঝতে থাকি তাইলে এখন আমরা বাকিগুলো আমরা বুঝবো। দেখো, ফার্স্ট অফ অল কি তাই অ্যাটম ইকোনমির ডেফিনেশনটা হইছে যে কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর, আণবিক ভর বা করতে তো পারি না আমরা, কোনো একটা সিম্বলে আণবিক ভর পারি। কেমনে বা করতে হয় এটা আমরা পারি। তাইলে কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর ও বিক্রিয়াটিতে ব্যবহৃত সকল বিক্রিয়কের মোট আণবিক ভরের অনুপাতকেই বলা হয় অ্যাটম ইকোনমি। তার মানে অ্যাটম ইকোনমি জিনিসটা হইলো, অ্যাটম ইকোনমি আমি এই দ্বারা জেনারেলি প্রকাশ করা হয়। তাইলে এইটা হইলো গেরি তোমার উৎপাদ বাই হইলো বিক্রিয়ক, বিক্রিয়ক। এবং এটাকে শতকরায় প্রকাশ করা হয় ইনটু 100%। তার মানে এখানে উৎপাদ বলতে কি, তোমার একটা বিক্রিয়া ঘটাইছো, বিক্রিয়ার মধ্যে কাঙ্ক্ষিত উৎপাদ যে তার আণবিক ভর নিবা। আর মোট যে বিক্রিয়ক, অর্থাৎ বাম পাশে একটা রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে যতগুলো বিক্রিয়ক আছে সবগুলো আণবিক ভর নিবা। নিয়ারি রেশিও হইলে 100% করলে যে রেজাল্টটা পাইবা এটাকেই বলা হয় অ্যাটম ইকোনমি। বুঝা গেল? এক মিনিট, আমি লিখে লিখি। দেখতে পারো। এখন দেখো এটম ইকোনমি দ্বারা পদ্ধতির সফলতা, এই যে আমরা ধরো দুইটা বিক্রিয়া দিল, তোমাকে দুইটা বিক্রিয়া দিয়ে হইলো কোন বিক্রিয়াটা অধিক সবুজ বা কোন বিক্রিয়াটা পরিবেশ বান্ধব। তাইলে তুমি তো দুইটা এটম ইকোনমি বা করতে পারবা। তাইলে দুইটা এটম ইকোনমি হুম। দ্বারা এখন তুমি অ্যাকচুয়ালি বুঝবা কিভাবে? ধরো একটা বিক্রিয়া এটম ইকোনমি E1 বার হয়েছে আর একটা বিক্রিয়া এটম ইকোনমি E2 বার হয়েছে। এখন দুইটা অবভিয়াসলি সমান হইতে পারে আবার নাও হইতে পারে। সাপোজ ধরো তোমার এইটা গ্রেটার দেন হইলো, ঠিক আছে, এইটা বড় হইলো। তাইলে এইটার এটম ইকোনমি বড় মানে কি তা?
দেখো সাইন, আমরা অ্যাটম ইকোনমির মান বেশি মানে আমরা কি বুঝবো? দেখো, অ্যাটম ইকোনমির মানে বিক্রিয়ার যে ইকুয়েশন, যে এই ইকুয়েশন উপরে কি আছে? আমাদের উৎপাদ আছে। এখন আমার দেখো, কোনো একটা বিক্রিয়া ঘটাইছো, বিক্রিয়া ঘটানোর কারণে তার উৎপাদের মান যদি বেশি হয়, তাহলে বিক্রিয়াটা বেশি লাভজনক, মানে বিক্রিয়াটা বেশি পরিবেশ বান্ধব হইব, নাকি বর্জ্যের পরিমাণ বেশি হলে বিক্রিয়াটা বেশি পরিবেশ বান্ধব হইব? বুঝছি না আবার বল। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ যত বৃদ্ধি পাইব বা উৎপাদের পরিমাণ যত বাড়বো, একটা বিক্রিয়া ঘটাইছে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইছে, কারণ উৎপাদের পরিমাণ বেশি হইলে সেটা বেশি পরিবেশ বান্ধব হইব নাকি সেটা পরিবেশের জন্য ক্ষতিকর হইব? উৎপাদ বেশি হইলে তো বালা। উৎপাদ বেশি হইলে ভালো, এবং তাইলে উৎপাদ বেশি হলে আমাদের বর্জ্যের পরিমাণটা কমে যাইব। আর বর্জ্যের হয়। পরিমাণটা কমা মানে হলো গিয়ে পরিবেশের উপর ব্যাড ইফেক্ট বা ক্ষতিকর জিনিস বা আমাদের যে, লোকসানই কম। বলো, ফিনান্সিয়াল ইকোনমিক্যাল লোকসানই বলো, যাই বলো না এখানে, সবগুলোই ডিক্রিজ হইব। তার মানে এটম ইকোনমি, মানে উৎপাদ বেশি হওয়া মানে বিক্রিয়াটা বেশি সাশ্রয়ী, আমাদের জন্য বেশি লাভবান। এখন দেখো, এটম ইকোনমি বেশি, এটম ইকোনমি বেশি তার মানে কি তা বোঝা যায় যে কোনো একটা বিক্রিয়ার উৎপাদের পরিমাণ বেশি। বুঝতে পারছি? বুঝছি। কারণ উপরেই আছে কিন্তু উৎপাদ, তার মানে অ্যাটম ইকোনমির পরিমাণ বেশি, মানে ওই বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বেশি। তার মানে অ্যাটম ইকোনমি বেশি হওয়া মানে উৎপাদের পরিমাণ বেশি হওয়া, আর উৎপাদের পরিমাণ বেশি হওয়া মানে বিক্রিয়াটা অধিক পরিবেশ বান্ধব বা সাশ্রয়ী হওয়া। বিক্রিয়াটা আমাদের জন্য সাশ্রয়ী বা আমাদের জন্য লাভজনক। বুঝাইতে পারছি? হুম। তার মানে তুমি যদি, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম, ধরো E1, এই ওয়ান বেশি এবং এই টু কম, তার মানে এই ওয়ানের অ্যাটম ইকোনমি বেশি যেহেতু, তার মানে তার পরিবেশ বান্ধব বা সাশ্রয়ী সে অধিক। বুঝছি। বুঝা গেল? তার মানে হয়। এই ধরনের কম্পারিজন আসে, তোমার দুইটা বিক্রিয়া দিয়া হইতে পারে যে নিচের কোন বিক্রিয়াটা অধিক সবুজ বা নিচের কোন বিক্রিয়াটা পরিবেশ বান্ধব, এইরকম বলতে পারে। বুঝা গেল? বুঝছি। হয়। আচ্ছা, তার মানে এই যে এখানে আমি লেখা দিছি বাংলা ভাষায় যে অ্যাটম ইকোনমি বেশি হলে যৌগটি বিশুদ্ধ বা পরিবেশ বান্ধব, অ্যাটম ইকোনমি দ্বারা কোনো পদ্ধতির সফলতা এবং রাসায়নিক বিক্রিয়া পরিবেশ সহায়ক কিনা তা বোঝা যায়। বুঝা গেল? হয়। ওকে, তাইলে এতটুকু আমাদের ফিনিশ। এখন চলো আমরা ম্যাথমেটিক্যাল পার্ট করি। এখন আচ্ছা, আরেকটা জিনিস। ম্যাথমেটিক্যাল দেখার আগে আমার লাস্ট স্লাইডটা দেখেন। আচ্ছা, ও না যাওয়া লাগবে না। হুম। আচ্ছা, তুলি লেখ। আচ্ছা, কেন কি ম্যাথমেটিক্স? ওকে। তো আমরা এখন দেখো, এখন আরেকটা জিনিস কইয়া দিই, কোনো একটা বিক্রিয়া দেখলেই তুমি কইতে পারতা না কোনটা কাঙ্ক্ষিত উৎপাদ। একটা রাসায়নিক বিক্রিয়া দিলেই আমরা বলতে পারবো না সেটার মধ্যে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা। অবভিয়াসলি তোমাকে বলে দিবে যে ওইটা কাঙ্ক্ষিত উৎপাদ। বুঝাইতে পারলাম? মানে? কোনো একটা বিক্রিয়া দিল, যেমন এখানে দেখো, তোমাকে কি বলছে দেখো, ইথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্যাস উৎপন্ন করে। তার মানে আমরা বুঝতে পারলাম এই বিক্রিয়াতেই খেয়ারি কাঙ্ক্ষিত উৎপাদ হবে আমাদের ইথিলিন, বাকিগুলো বাই প্রোডাক্ট বা বর্জ্য হইতে পারো। বুঝতে পারছি? এইভাবে তোমাকে মেনশন করে দিতে হবে বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদকে। এখন যদি আমার ইথিলেনের সংখ্যা তো মনে না থাকে। মনে না, তাহলে তোমার আনসার ভুল, তুমি ভুল কইরা আইবা। কারণ ইথিলিনের সংকেত মনে নাই, তার মানে তুমি ইথিলিনের আণবিক ভর বার করতে পারতো না। তো আণবিক ভর বার করতে না পারলে তো তোমার ম্যাথ হইতো না। বুঝছি। ওকে, তাইলে কি বলছে দেখো, ইথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের ইথিলিন গ্যাস উৎপন্ন করে। তাহলে সুন্দর করে আমি প্রদত্ত বিক্রিয়াটা দিলাম। হুম। বুঝতে পারছি? সুন্দর করে আমরা হয়। প্রদত্ত বিক্রিয়াটা দিলাম। আচ্ছা, তাইলে এইখানে কাঙ্ক্ষিত উৎপাদকে আমাদের ইথিলিন গ্যাস, ঠিক আছে, আমাদের প্রশ্নের মধ্যে হুম। মেনশন করে দিছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। ওকে, তাইলে ইথিলিন গ্যাসের, তাইলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন আমরা ভোটটা বার করলাম, কতবার হয়েছে? 26। বুঝতে পারছি? ইথিলিন গ্যাসের তো সংখ্যা হয়। আমরা জানি কিনা, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? অর্থাৎ হয়। ইথি, এই যৌগের নাম কি? ইথিন। ঠিক আছে, ইথিলিন, ইথিনকেই বলা হয় ইথিলিন। ওকে, তো তার ভর ও বানাইলো হলো আচ্ছা। গিয়ে আমাদের 26। আচ্ছা, দেন হইলো গিয়ে আমাদের ইথাইল অ্যালকোহল। এখন দেখো, আমাদের বিক্রিয়ক কে কে? বিক্রিয়কের মধ্যে আছে কিন্তু ইথাইল অ্যালকোহল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। তার মানে এই আমাদের যে বিক্রিয়কের মোট ভর হইব ইথাইল অ্যালকোহল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভরের সমষ্টি। ক্লিয়ার? তার আবার মানে কই? আমরা অ্যাটমিক ইকোনমির ক্ষেত্রে কি দেখলাম, অ্যাটমিক ইকোনমির যে আমরা অ্যাটমিক ইকোনমি বা হরতাম এখানে আসলে কি তা উৎপাদ, আর এই নিচে আসলে কি বিক্রিয়ক। হুম। তাহলে বিক্রিয়ক বলতে এখানে কে কে আছে? ইথাইল অ্যালকোহল আছে আর সালফিউরিক অ্যাসিড আছে। হয়। তাইলে আমরা কি করবো? ইথাইল অ্যালকোহলের ভর প্লাস সালফিউরিক অ্যাসিডের ভর নেব। বুঝছি। তাহলে ইথাইল না। অ্যালকোহলের ভর কত? আমাদের 46, এবং সালফিউরিক অ্যাসিডের ভর কত আমাদের? 98। তার মানে দুইটার সাম করলে কত পাইব আমরা? 144। তার মানে এখানে 44। 144। তার মানে এইখানে অ্যাটমিক ইকোনমি কত দাঁড়াইব তাইলে? কাঙ্ক্ষিত উৎপাদ কত আমাদের? 26, কাঙ্ক্ষিত উৎপাদের ভর হইলো আমাদের 26, আর মোট বিক্রয়কের ভর হইলো 144 ইন্টু 100%। এটা করলে আমাদের এই প্রদত্ত বিক্রিয়া অ্যাটমিক ইকোনমি ফাইন্ড আউট হয়ে যাবে।
তাহলে অ্যাটমিক ইকোনমি বুঝছি। কত দাঁড়াইলো আমাদের? অ্যাটমিক ইকোনমি দাঁড়াইলো 18.056%। আচ্ছা, আমি করিলাই ম্যাথটা, একটু আগাই সাইডটা প্রথম থেকে। হুম। তাইলে আমরা ফোরের ম্যাথ যাই। ফোরের ম্যাথ এটা পারবা, এটা হলো গিয়ে তোমার কিতা, এটার নাম কি, ফেনল আর জিঙ্ক। পাতন করলে আমরা পাইবো হুম। বেনজিন আর জিঙ্ক হাইড্রোক্সাইড। এখন কইছে কিতা বিক্রিয়াটি অ্যাটমিক ইকোনমি হিসাবে হিসাব করো, তাহলে এটা নরমালি এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রধান উৎপাদ হিসাবে বেনজিন কাজ করবো। বুঝতে পারলাম? তো এটা সেম ফর্মুলায় ফেনল আর জিঙ্ক আছে, অন্তিকা বেনজিন আর জিঙ্ক অক্সাইড আইব। উৎপন্ন হইব। তার মানে আমরা নরমালি এখানে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ হইলো আমাদের বেনজিন। বেনজিন। তো সেম ফর্মুলায়। আচ্ছা, এখন দেখো কতিপয় কিছু রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, এইখান থেকে এইটা মাথায় রাখবা। হাইড্রোকার্বনের দহন, এটা কিন্তু খুব কাজে লাগে। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও তুমি যদি দেখো, তাহলে এই হাইড্রোকার্বনের দহনদের একটা ম্যাথ থাকে আর কি। ইন জেনারেল এটা বুয়েট আর চুয়েট কুয়েট টুয়েট তো এবার আলাদা হয়ে গেছে। তো যে কোনো হাইড্রোকার্বনের দহনের ইন জেনারেল ফর্মুলা সেটা কি, যে CxHy। এখানে এক্স বলতে কি কার্বনের সংখ্যা, তারপর ওয়াই বলতে হইল গিয়ে হাইড্রোজেনের সংখ্যা, প্লাস আমরা লিখতে পারি দহন। আমরা দহন করলে আমরা লাগে কি তা অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেনের অণুর সংখ্যা লিখতে পারি আমরা কি তা X+Y/4 অক্সিজেন। তাহলে এটা এক্স বিক্রিয়া বাই ওয়াই বাই ফোর অক্সিজেন মানে। কারণ এটা তুমি যদি ইয়ে করো, যে সমতা যদি করো, তাহলে সমতা করলেই এইটা আইবো আর কি। আমি একটা বিক্রিয়া দিয়েও দেখাইবো, সমস্যা নাই। এক্স কার্বন সমতা হলে কিন্তু ফোর এক্স প্লাস ওয়াই আইব। যে ভ্যালুটা আইবো এটা 4x+y কে মানে সমর্থন করে, হ্যাঁ। Y/2 পানি। আর আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া তোমার ইয়ে করে কিতা, যে আমরা হাইড্রোকার্বনের দহন করলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। বুঝা গেল? বুঝছি। কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাইলে এখন আমরা দেখি যে কোনো একটা ইয়ে যদি নই, লাইক দ্যাট আমরা নেই প্রোপেন, প্রোপেনের সংকেত কি, C3H8। কিতা নিছুন? প্রোপেন প্রোপেন প্রোপিন। প্রোপেন। প্রোপেন নট প্রোপিন। আচ্ছা, তো প্রোপেনকে নিলে আমরা পাইলাম কিনা C3H8। তো এইটা তোমার কিসের সাথে আমরা অক্সিজেনের সাথে দহন ঘটাইবো, ওকে অক্সিজেনের সাথে দহন ঘটাইলাম। ঘটাইলে আমরা জানি কি তা কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হইব। এখন দেখি আমরা কয় অণু অক্সিজেন লাগবে, কয় অণু ইয়ে লাগবে। এখন তো আমাদের সমতা করতে হইব বিক্রিয়াটা, তাহলে আমরা সমতা করি। আমরা সনাতন পদ্ধতিতে সমতা করি। তাহলে কার্বন এখানে কয়টা আছে? কার্বন 3টে আছে। হয়। তাইলে আমাদের উৎপাদেও কার্বন কয়টা থাকতে হইব? 3টে থাকতে হইব। দেহ 3 তিনটা। দিলাম, 3টা। তে তার হইলো মানে তিন দুগুণা ছয়টা অক্সিজেন, কিন্তু অক্সিজেন আছে হয়ে গেছে দুইটা, মানে 6টা। আরো তিন। আচ্ছা, অক্সিজেন এটা তিনে 6টা নাই, অক্সিজেন 7টা আছে। সাতটা। ওকে, আমরা অক্সিজেনটা পরে মিলাইমু, আগে আমরা হাইড্রোজেনটা মিলাইলাই। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 8টা আছে না নি? আটটা। তাহলে এখানে দিব আমরা 4। তাহলে হ্যাঁ। হাইড্রোজেনও মিলে গেছে। তাইলে এখন দেখি হ্যাঁ। অক্সিজেন, অক্সিজেন কয়টা আছে? 6টা, তিন 6টার চার দুগুণা কয়টা? ছয় 10টা। আর 10টা। 10টা, তার মানে তাহলে এখানে দিব আমরা ফার্স্ট। 5 5। ওকে, তাইলে এখন হয়। দেখি আমরা যেন উপরে যে ফর্মুলাটা লিখলাম, এই 5টা কি এই উপরের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে আমরা কি পাইমু কি পাইতাম না, এটা একটু এখন জাস্টিফাই করলেই। এক্স এর মান কত এখানে? কোথায়? এই যে এখন যে বিক্রিয়াটা লাগছে এখানে এক্স এর মান কত? কত? 3। আর ওয়াই এর মান ও, কত? 8। 8। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা হয়। বসাই X+Y/4, যেন বসাই 3 + y মানে কত? 8/4। তাহলে এটা করলে কত পাইলাম আমরা? 5 পাইলাম। 5। বুঝতে পারলাম? এই দেখো ফার্স্ট অক্সিজেন। দেন আমরা পাইছিলাম কি, ও। এক্স কার্বন ডাই অক্সাইড, তার মানে কি তা 3 কার্বন ডাই অক্সাইড। দেন আমরা কি পাইছি? ওয়াই বাই ফোর না, তার মানে এই সরি ওয়াই বাই টু। তাহলে ওয়াই বাই টু এই জানি কারণ লেখছি, ওয়াই বাই টু লিখলাম মানে পানি। হয়। তাহলে এখানে দেখো কত, ওয়াই মানে কত আমাদের 8, 8/2 মানে কত? 4। 8। তার মানে এখানে কত 4। পাইলাম? 4 পাইলাম। তার মানে 4। আমাদের প্রদত্ত যে ফর্মুলাটা লেখছি, আমাদের ট্রিকি বা শর্টকাট যে ফর্মুলাটা লেখছি, এই ফর্মুলাটাকে সমর্থন করে। ক্লিয়ার? বুঝছি? হুম। ওকে, ফাইন। তারপরে দেখি আমরা আরো কিছু যেন বিক্রিয়া আছে, যেমন সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এগুলো আমরা জানি সচরাচর। তারপরে কার্বোহাইড্রেটের দহন, এইটাও আমরা জানি। মরিচার যে জারণ, মরিচাটা কই ফরসি ফরসি লাগে। এটা তুমি 9 পড়ছো, কই ফরসি ফরসি লাগে না। এটা এই যে লোহায় যে মরিচা পড়ে, লোহার মরিচার যে বিক্রিয়াটা। তারপরে অ্যামোনিয়ার সংশ্লেষণ, ঠিক আছে, অ্যামোনিয়ার সংশ্লেষণ, এইটাও আমরা কিন্তু 9 পড়ছি, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। এখানে যে এই আর টেম্পারেচারটা মনে রাখবা। এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ইয়েস, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেন হলো গিয়ে ইউরিয়ার উৎপাদন। অ্যামোনিয়ার সাথে দুই অণু অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হইয়ারি ফার্স্টে হয়, এই যে এখানে হইয়ারি ইউরিয়া হয় আর কি। ওকে, এখন আসি আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, এইগুলো যেমন দিকের উপর ভিত্তি করে, এগুলো 9 পড়ছে। এখন যা ফর্ম সবগুলো আমরা 9 পড়ছি। তো দেখি আমরা দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইলো আমাদের একমুখী বিক্রিয়া, আর একটা হইলো আমাদের কিতা এক উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া।
তো একমুখী বিক্রিয়ার ডেফিনেশনকে আমরা 9 পড়ছি, যে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়া শুধু সম্মুখ দিকে ঘটে, সে সকল বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, এখন একমুখী বিক্রিয়ার শর্ত মানে কোন কোন কেসে একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া বলতে পারি সেটা দেখি। দেখো, একমুখী বিক্রিয়া বলতে হইলে ওই বিক্রিয়াটা অবভিয়াসলি কুলা পাত্রে হইতে হইব। লাইক দ্যাট, কুলা পাত্রে না হইলে কি হইব, কারণ বিক্রিয়ক এবং উৎপাদ সেম জিনিস যদি থাকে তাহলে উৎপাদ একটা সময় আবার রিটার্ন করতে পারে। আর কুলা পাত্রে থাকলে যদি কোনো বাই প্রোডাক্ট হিসেবে গ্যাস উৎপন্ন হয় তাহলে গ্যাসটা হাওয়া হইয়া যাইব, কি তাহলে উৎপাদে তোমার কি তা একটা এলিমেন্টসের ঘাটতি হইব, দ্যাটস ওয়াই তোমার উৎপাদ পুনরায় বিক্রিয়া হলে বিক্রিয়কে কনভার্ট হইতে পারতো না। বুঝাইতে পারলাম? হুম। এজন্যই একমুখী বিক্রিয়ার একটা কন্ডিশন হিসেবে আমরা এই কুলা পাত্রে করতে হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে নিচে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন ঘটাইছে, তাহলে বিয়োজন ঘটানোর ফলে কি হয়েছে, তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এজন্য এই দেখো এখানে সিম্বল দিয়ে দেখানো হয়েছে যে তারা উপরের দিকে হাওয়া হয়ে যাচ্ছে। বুঝা গেল? হয়। আচ্ছা, দেন দ্বিতীয়টা হইলো বিক্রয়স্থলে উৎপাদ সময়ের অদক্ষিপ্ত হইতে হইব, বা তোমার এটা তো হইলো গিয়ে গ্যাসীয় উৎপাদ। এখন কিছু গ্যাসীয় উৎপাদ ছাড়াও তো অন্যান্য উৎপাদও তৈরি হইতে পারে। এখন যদি এখানে বাই এনি চান্স কোনো একটা পদক্ষেপ তুমি ক্রিয়েট করতে পারো, তাহলে এইটাও কিন্তু বিক্রিয়াধিকার সরিয়ারি তোলানি হিসাবে আইব। বুঝাইতে পারলাম? তোলানি হিসাবে আইব। তাইলে এইখানের মধ্যে কি তা ধরো এই বিক্রিয়া যদি আমরা দেই সিলভার নাইট্রেটের সাথে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইট্রেট এটা উৎপন্ন হয়। পদক্ষেপ তাহলে ওই সিলভার ক্লোরাইডের লোক দেবে। পদক্ষেপ, তার মানে কি তা বিক্রিয়ার নিচে সে তোলানি হয়ে যায়। তাইলে তোমার উৎপাদের মধ্যে দেখা যায় বলছেন সিলভার ক্লোরাইডের ঘাটতি হয়েছে, তার মানে সোডিয়াম নাইট্রেট তো আর বার নিজে নিজে একা একা তো আর বার বিক্রিয়কে রিটার্ন করতে পারতো না, পারবো নি। না দ্যাটস ওয়াই এই না। বিক্রিয়াটা তোমার কি হইব, একমুখী বিক্রিয়া হইব। এখন বুঝাইতে পারলাম? বুঝা গেল? হয়। আচ্ছা, দেন আসি এখন আমরা উভমুখী বিক্রিয়া। তো ফার্স্ট অফ অল, আচ্ছা, উভমুখী বিক্রিয়া এই যে যাবৎকাল আমরা জানি একমুখী বিক্রিয়া চিল্লাইছি, আসলে রিয়েল লাইফে গেলে বাস্তবে কোনো বিক্রিয়াই একমুখী না। এটাও আমরা প্রুফ দেব। Actually, ঠিক আছে? যে রাসায়নিক কোনো বিক্রিয়া একমুখী না, সকল বিক্রিয়া মাত্রই উভমুখী। এটাও আমরা ফর্ম ও এই যে একটু আগে দেখলাম যে অদক্ষিপ্ত ইয়া তো এজিসিএল টা থাকে এইগুলা যায়, ওই এইটা এইগুলা থাকার পরে এটা আবার অভিমুখী হয়ে গেল। কি জন্য হয় সেটাও আমরা দেখবো। এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করবো, সমস্যা নেই। এখন আসি যে উভমুখী বিক্রিয়া। যেসব রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ এবং উৎপাদ হতে বিক্রিয়ক একই সাথে উৎপন্ন হয়, অর্থাৎ সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, সেসব বিক্রিয়াকে বলা হয় কি আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার যে যে কন্ডিশন পড়ছিলা, উভমুখী বিক্রিয়ার কন্ডিশন ঠিক উল্টো হইব। যেমন একমুখী বিক্রিয়া তোমার খোলা পাত্রে সংঘটিত হইতো, তাহলে উভমুখী বিক্রিয়াটা তোমার করতে হইব কিন্তু আবদ্ধ বা বদ্ধ প্রবাহ। পাত্রে। আর একমুখী বিক্রিয়ার মধ্যে তোমার অপদক্ষেপ পালাইলে সেটা একমুখী হইতে পারে, বাট উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ থাকবে না। না। বুঝা গেল? বুঝতে পারছি? হয়। এখন দেখো, উভমুখী বিক্রিয়াটা কিভাবে বুঝবো, সেটা হাফ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্ধ তীর চিহ্ন দ্বারা। তারপরে তো কি তা জানি, হুম সে তো জানি। হুম। তারপরে দেখি আমরা যে বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়াকে সম্মুখবর্তী বা ডানাবর্তী বিক্রিয়া, এবং উৎপাদ হতে বিক্রিয়ক উৎপন্ন হওয়াকে পশ্চাৎমুখী বা বামাবর্তী হ্যাঁ, বিক্রিয়া বলে। পাওয়াবর্তী। ঠিক আছে? আচ্ছা, এবং সম্মুখ ও পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ার হার সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছায়। বুঝা গেল? হয়। এই আসো তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত সমাধান, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া, এটাই ফর্ম। তো এটার প্রুফ দেখে, এটা কিন্তু পরীক্ষায় আসেও। হুম। তো আমার এখানে তো সবকিছু লেখা আছে। তোমার যে অক্ষরপত্র লিঙ্কন স্যারের বইতেও সুন্দর করে লেখা আছে, আমার এটা লিঙ্কন স্যারের একটা ফটোকপি করতে পারে নোটটা। তো আমরা দেখি। তো আর মনে আমার করি নোটস আপনার স্লাইডের ফটোকপি। তো মনে করি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে প্রদত্ত বিক্রিয়াটির সাম্যাবস্থা আছে। একটা নির্দিষ্ট একটা শর্ত দিছো, এই শর্তের ক্ষেত্রে বিক্রিয়ার মধ্যে কে আছে এ প্লাস বি, বিক্রিয়া হইলে আমাদের সি প্লাস ডি উৎপন্ন করে। বুঝাইতে পারলাম? বুঝছি? হয়। অর্থাৎ এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের যে সি প্লাস ডি উৎপন্ন করে, এটা কোনো একটা নির্দিষ্ট শর্তে। এবং বিক্রিয়াটা কোন অবস্থা আছে, সাম্যাবস্থা আছে। আমরা সাম্যাবস্থার কেসেই আমরা এটা বুঝবো, সাম্যাবস্থায়। ক্লিয়ার? Yes. আচ্ছা, তো এখন দেখি সাম্যাবস্থায় আছে যেহেতু এখানে আমরা একটা সাম্যদ্রুবক একটা ট্রাম পাইমু, সেটা অবভিয়াসলি আমরা এই অধ্যায়ে শিখবো কেপিকেসি। সো এখান থেকে একটু জাস্ট মাথার মধ্যে এখন ঢুকিয়ে নেও কি কেপিকেসির ট্রামটা। কেপিকেসির ক্ষেত্রে উপরে হয় আমাদের উৎপাদ এবং নিচে হয় আমাদের বিক্রিয়কের এলিমেন্টস গুলা। বুঝা গেল? বুঝছি। তাইলে যেহেতু কেসি, কেসির সাথে আমাদের গণমাত্রার টার্মটা রিলেটেড থাকে, এবং কেপির সাথে থাকে আমাদের চাপের টার্মটা রিলেটেড। যেহেতু আমরা যে কোনো একটা তুমি সাম্যদ্রুবক নিয়ে করতে পারো, তাহলে আমরা নর্মালি কেসি নিয়ে করছি। তাহলে কেসি সমান কেপির সাথে চাপ।
আর কেসির সাথে কেসির হইলো সাথে? গণমাত্রা, কেসির সাথে গণমাত্রা, আর কেপির সাথে চাপ। আচ্ছা। তাইলে আমরা উপরে নিমু হইল উৎপাদের গণমাত্রার গুণফল, আর নিচে নিমু হইল আমাদের বিক্রিয়কের গণমাত্রার গুণফল। এই অধ্যায়ে তোমার 50% উইরা থাকবো কেপি কেসি। চিন্তা করার কোনো কিচ্ছু নাই, যেন এখন কেপি কেসি কি বুঝলাম না, বাট আমরা বুঝবো এই অধ্যায়। বাট এই ট্রামের লাগে এইটা এখন তুমি কইতে পারো ওয়ান কাইন্ডস অফ মুখস্থ, যদি কও তাহলে মুখস্থ হই না নাও কি। বুঝা গেল? ওকে। উৎপাদ নিচে বিক্রিয়া। ইয়েস। তো যদি একমুখী বিক্রিয়া হয়, এখন দেখো একমুখী বিক্রিয়া হইলে আমাদের কি লিখতে পারি? একমুখী যদি বিক্রিয়াটা হয়, এটা তো আমরা একটা বিক্রিয়া নিছি উভমুখী বিক্রিয়া, এখন এই বিক্রিয়াটা যদি একমুখী হয় তাহলে বিক্রিয়ক গুলা কি তাই জিতে হইব? শেষ হয়ে জিতে হইব না? হুম। শেষ হয়ে জিতে হইব না? তাহলে বিক্রিয়কের পরিমাণ কত হইব এইখানে? এ জিরো। জিরো হইব না? আচ্ছা, এখন তুমি যদি নিচে জিরো বসাই, জিরো বসাইলে আমরা কি পাইম? ইনফিনিটি পাইমু না? ইয়েস অর নো? জিরো যদি আমরা নিচে বসাই তাহলে আমরা কি পাইম? ইনফিনিটি পাইমু না? ওকে। এখন দেখো, সাম্যধ্রুবকের মান কখনো ইনফিনিটি হতে পারে না। কেন পারে না? তাইলে এখানে এক বিক্রিয়া দিয়ে করতে পারতাম। ওয়েট, এখন সাম্যধ্রুবকের মান ইনফিনিটি হতে পারে না। কি জন্য ইনফিনিটি হতে পারে না সেটাও আমরা দেখি। সেটা হইল গড় মুক্ত শক্তি বা প্রমাণ মুক্ত শক্তির পার্থক্য দ্বারা এটা আইডেন্টিফাই করা যায়। এখন হোয়াট ইজ দ্য গড় মুক্ত শক্তি বা প্রমাণ মুক্ত শক্তি, সেটার ডেফিনেশন সেটা আমাদের বিএসসির, যে বিএসসি কেমিস্ট্রি যদি তুমি পড়ো, বিএসসি কেমিস্ট্রি, সেটার তোমার সেকেন্ড ইয়ারে উঠলেই তুমি এইটার টোটাল জিনিসপত্রটা পাইবা। ঠিক আছে। সো তখন এখন এখন মনে হয় তোমার লিঙ্কজারে বইতে এড হইরা দিছে, দেওয়া যেন একটা ব্ল্যাক পেজের মধ্যেই দিয়া দিছে রিসেন্ট বইগুলাতে। যাই হোক, তো এখন আর এত বেশি না জানলেও চলবো। তাইলে তুমি দেখিলাও গড় মুক্ত শক্তিটা আমরা সহজ ভাষায় কিভাবে কইতে পারি। গড় মুক্ত শক্তি হইলো বিক্রিয়ক এবং বাদ দিয়ে লিখতে স্যার কয় না হাজার নাকশা করে। আচ্ছা, তো গড় মুক্ত শক্তি হইলো বিক্রিয়ক ও উৎপাদের মোট প্রমাণ মুক্ত শক্তির পার্থক্য। এইটাই মানে সহজ ভাষায় তুমি গড় মুক্ত শক্তিকে এইভাবে মনে রাখতে পারো। বিক্রিয়ক এবং উৎপাদের যে প্রমাণ যে মোট শক্তি আছে, এই দুইটার পার্থক্যটাকেই বলা হয় আমাদের গড় মুক্ত শক্তি। ক্লিয়ার? কইছি এখন মার দিয়া এই লিঙ্কন স্যার কয় না হাজার নাকশা করে। মার দেওয়ার পরে গুহ স্যার, সঞ্জিত কুমার গুহ। ও। আচ্ছা, তো এইটা গেল। তাইলে এখন দেখো, দুইটার পার্থক্য কখনোই ইনফিনিটি হতে পারে না। অবভিয়াসলি বিক্রিয়কের একটা ভ্যালু থাকবো, মানে শক্তির একটা ভ্যালু থাকবো, উৎপাদেরও শক্তির একটা ভ্যালু থাকবো। তাহলে দুইটা ভ্যালুর তুমি যদি মাইনাস করো তাহলে কোনো সময় সেটা ইনফিনিটি হবে না। না। তার মানে আমরা বুঝতে পারলাম গড় মুক্ত শক্তির মান কি হতে পারে না? ইনফিনিটি হতে পারে না। তাহলে আমরা কেসির মান ইনফিনিটি বসাইলে গড় মুক্ত শক্তির মান ইনফিনিটি হয়। যেহেতু গড় মুক্ত শক্তির মান ইনফিনিটি হতে পারে না, তার মানে কেসির মানও কি হইতে পারতো না? আমাদের নট ইকুয়াল ইনফিনিটি। আর কেসির মান কি জন্য ইনফিনিটি আইছিল? এ এবং বি এর মান শূন্য হওয়াই তো ইনফিনিটি আইছিল। তার মানে এ এবং বি এর মান কি হতে পারে না? শূন্য হতে পারে না। আর এ এবং বি কি জন্য শূন্য হয়েছিল? যে বিক্রিয়াটা একমুখী বিধায় এ এবং বি ওয়ান কাইন্ডস অফ একটা সময় শেষ হয়ে গেছিল, এর লাগে শূন্য হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম এ এবং বির মানও কি হইতো না? শূন্য হইতো পারবেন। না। তার মানে এ এবং বি শূন্য না হলে বিক্রিয়াটাও কোনো সময় শেষ হইতে পারতো না। এজন্যই আমরা কই যে সম্মুখ এবং বিক্রিয়া একই সাথে চলতে থাকে, অর্থাৎ সমস্ত বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? হুম। তার তাইলে মানে এখন আনসার দিন। কিটা? এগুলা উভমুখী কিরকম? বুঝছি না। ওই যে এজিসিএল তো ইয়ে পড়ে যায় মানে অদক্ষেপ হিসেবে পড়ে যায়, তার বাদে ওই যে উভমুখী থাকে কিরকম? পদক্ষেপ হিসেবে পড়ি যায় ঠিক আছে, বাট এখানের মধ্যে সম্পূর্ণ 100% পদক্ষেপ হয় না। মানে কিছু এজিসিএল তখনও মানে থাকে ইয়েস, ইয়ের থাকে মধ্যে। বিক্রিয়া করার মতো কিছু জিনিসপত্র থাকে। মানে জিনিসটা ও। হয়েছে কি তোমার সাথে সাথে পদক্ষেপ হইয়া পড়ে না, কিছু অংশ পার্ট থেকে যায়। ক্লিয়ার? এটা অলওয়েজ থাকে মানে এটা অলওয়েজ এটা ইয়েস। উভমুখী ভাবে চলতে হয় থাকে। হয়। মানে ওই আর কিন্তু কি এটা তোমার। হ্যাঁ বলো। কমে যায় তো এটা কি সাম্যাবস্থায় যায়নি? বুঝছি না। মানে ওই যে এজিসিএল যদি অদক্ষেপ হিসেবে পড়ে যায় তো এটার পরিমাণ কমে গেল, তা আবার পরিমাণ এটা সাম্যাবস্থায় থাকতো। আমরা সাম্যাবস্থা ধৈর্য করছিলাম, এটা মানে মধ্যবর্তী অবস্থা। এখন ধৈর্য আমরা কিন্তু সাম্যাবস্থা থাকছি না, আমরা কিন্তু ওই যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে গেলে তো আর সাম্যাবস্থা থাকেন না। তো আমরা ওইটা ধৈর্যই করছি, শেষটা ধৈর্যই কিন্তু আমরা মেটটা করছি। ও। ওইটাই মানে আমরা তখন সাম্যাবস্থা। এই যে যখন শেষ হয়ে যাবো তখন তো সাম্যাবস্থা থাকতো না। সাম্যাবস্থা তাহলে তো আমরা এসি এবং ই এর ভ্যালুটা পাইলাম না। ও বুঝেছি। আচ্ছা, এখন দেখো, রাসায়নিক বিক্রিয়া তত্ত্ব আবার দুই প্রকার। এটা পাইছিলাম বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। এখন বিক্রিয়া তত্ত্বের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা হইলো আমাদের সংঘর্ষ তত্ত্ব, আরেকটা হলো আমাদের অবস্থান্তর তত্ত্ব। বুঝলাম? একটা বুঝছি। সংঘর্ষ তত্ত্ব, আরেকটা হইলো আমাদের অবস্থান্তর তত্ত্ব। আচ্ছা, তো এর উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া আবার দুই প্রকার হয়। Fine.
এখন আমরা দেখো বিক্রিয়ার হার বা গতি। এগুলা কি জানতো না? সংঘর্ষ তত্ত্বর, অবস্থান ওই তত্ত্বর এইখানেও আমি ডেফিনেশন। ঢুকিয়ে দিছি, বিক্রিয়ার হারের মধ্যে ঢুকিয়ে দিন, সমস্যা নেই। ও এটা বইয়ের মধ্যেও আছে, মানে এইখানের মধ্যে ওই পড়ে দিবে। এখন দেখো বিক্রিয়ার হার বা গতি, এইটা খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর ডিইউ, এমসিকিউ টাইপ, এবং আমাদের এইচএসসি এমসিকিউ এবং ডিইউ এডমিশনের জন্য এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝাটা। আচ্ছা, তাইলে আমরা এখন দেখবো বিক্রিয়ার হার বা গতি। সো বিক্রিয়ার হার বা গতির মধ্যে আমাদের কি হয়েছে দেখি আমরা, যে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার অন্তর্গত কোনো বিক্রিয়কের যে পরিমাণ ঘনমাত্রা হ্রাস ঘটে বা উৎপাদের যে পরিমাণ ঘনমাত্রার বৃদ্ধি ঘটে, তাকে ওই রাসায়নিক বিক্রিয়ার হার বা গতি বলে। হার বা গতি বলে। ওকে, তাইলে ধরো কোনো একটা বিক্রিয়ার হার রে আমরা ধরলাম আর দ্বারাই প্রকাশ করলাম। তাইলে এ এর ঘনমাত্রার পরিবর্তন আমি ধরে নিলাম ডি এ, ঠিক আছে? তাইলে এইটার বিক্রিয়ার হারকে আমি বলতে পারি মাইনাস ডিএ বাই ডিটি, এবং কত সময়ে করছে ধরলাম আমি ডিটি সময়ে পরিবর্তনটা করছে। বুঝা গেল? হয়। তাইলে এইখানেই আমি পাইছি কি তা এর ঘনমাত্রার পরিবর্তনের হার। বা তুমি যদি সি দ্বারা ডিনোটেট করতে পারো তাইলে এটা হইলো ধরো ডিসি বাই ডিটি। বা তুমি সেটা যদি আবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে কিনি। ইয়েস, বা তুমি যদি বি দ্বারা মানে ডিনোটেট করো তাহলে ডিবি বাই ডিটি, বা ডি দ্বারা মানে ডিনোটেট করলে ডিটি বাই ডিটি। ক্লিয়ার? বুঝছি না। না। ও কি বুঝছি না? ও অর্থাৎ যে ডিটি বাই ডিবি। এটা কি তা এটা ডি এর ডি উৎপাদ না? হয়। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়, ডি এর ঘনমাত্রার তো পরিবর্তন ঘটবো। ডি হইলো উৎপাদ, হ্যাঁ, আর এই টি ডিটা বলতে টাইম। হয়, এটাই বলতে টাইম ও মানে ডি এর ঘনমাত্রার পরিবর্তন তো হইলো ডিডি বাই ডিটি। হয়। তাহলে ডি এর ঘনমাত্রার আর আর পরিবর্তন ইকুয়াল টু মাইনাস ডি এ বাই ডিটি। হ্যাঁ, এটা এ এর ঘনমাত্রার পরিবর্তন। কেমনে মাইনাস কেন? মাইনাস হলো হ্রাস পার, এর জন্য মাইনাস দিছি। ও ও ও বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনটা দর্শন আর। বিক্রিয়কের না, এই বিক্রিয়ার হার বা গতি, এটা সম্পূর্ণ ও বিক্রিয়ার হার ও বা গতি, এই যে বিক্রিয়াটা লাগছে। বুঝছি। বুঝা গেল? হ্রাস হয়। ওকে, তাইলে এইখানে দেখো একটা সরল একটা চিত্র বা ডায়াগ্রাম দ্বারা দেখাইছে এইখানে ইটস এই, নট সরল চিত্র। ঠিক আছে? সো এইখানে দেওয়া আছে কি আমাদের ঘনমাত্রা দেওয়া আছে এইদিকে, আর এইদিকে দেওয়া আছে আমাদের সময়। তাইলেই দেখো, একটু 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 ধরেন একটু। তাইলে এইদিকে দেখো আমাদের সময় যত যার তোমার ঘনমাত্রাটা বাড়ে, এম আই রাইট? হুম। তার মানে এই যে রেখাটা প্রথম যে রেড কালার দিয়ে রেখাটা লেখছি, সেটা হইলো আমাদের কি, যে উৎপাদের রেখাটা। আর নিচের দিকে সময় ও, যত যার তোমার কি, বিক্রিয়ক। বিক্রিয়ক, মানে ঘনমাত্রাটা হ্রাস পার। ক্লিয়ার? ওকে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদকের ঘনমাত্রা বাড়ে। ঘনমাত্রাটা বৃদ্ধি পায়। আচ্ছা। ওকে, তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ার হার এখানে আমি অলরেডি হয়ে লিছি জিনিসটা কি হইব। তো বইখানে বাংলা ভাষা লেখা দিছি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বায়ুলকের পরিবর্তনের জন্য ব্যহিত সময়। তাহলে বিক্রিয়ার হার সমান আমরা লিখতে পারি মাইনাস ডিসি বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি। এখানে এই জানি এক্স বলতে বুঝাইছে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, আর ডিসি বলতে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন। নিচে কিন্তু সিম্বলাইজ কইরাই দেওয়া আছে, ডিটি দ্বারা বুঝাইছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, আর ডিএক্স দ্বারা বুঝাইছে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। বিক্রিয়কের আগে মাইনাস দিছে কারণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাইব। তুমি মাইনাস না দেওয়া করলেও হইব, তুমি বি পজিটিভ নিবা। ক্লিয়ার? মানে মানে বিক্রিয়ার হারটা অলওয়েজ পজিটিভ হইব। ই তো জানি, কিন্তু মাইনাস না দিয়া হলে এটারে কিরকম? মাইনাস না দিয়ে এখানেও কিতা, ধরো ঘনমাত্রাটা ইনিশিয়াল ঘনমাত্রা আছিল কত, ধরো 5 মোলার, এবং পরবর্তীতে ঘনমাত্রা হয়েছে 2 মোলার, এটা বিক্রিয়কের ক্ষেত্রে। তাইলে আমরা নর্মালি করি কিতা, ফোরটা মাইনাস ইয়ে করি, ধরো -5, তাহলে -3 আইব। মাইনাস তাইলে থ্রি। ইয়ার লাগে আমাদের মাইনাস একটা -3 তো পাইলাম, ওই এটা পাইলাম, ডিসির মান পাইলাম আমি কিতা -3। এটাকে পজিটিভ বানানোর জন্যই আমরা আগে দিয়ে আর একটা মাইনাস দিই, এই জন্য -3 হয়। এখন তুমি যদি মানে আমরা একবারে না নিয়া শুধু পজিটিভ দুটা করে দিতাম তো। হয়, তুমি ধরো 5 - 2 দেও, তাহলে তোমার রেজাল্ট এমনিতে 3 আসছে। তার মানে তখন আর না দিলে হইব। বুঝতে পারছি? বুঝছি। তো তুমি তোমার ম্যাথটাকে কিভাবে অ্যাপ্রোচ করবা এটা তোমার কাছে, আমি বুঝছি। জাস্ট হইয়া দিলাম আর কি। এখন আসো বিক্রিয়ার হারের একক, ইউনিট, রেট অফ রিয়াকশনের ইউনিটটা কি তৈব। তাহলে ঘনমাত্রার ইউনিট কি জানি আমরা, হয় মোলার থাকে, না হয় কি থাকে আমাদের, মোল পার লিটার থাকে। পার লিটার। এবং সময়ের একক তো আমরা জানি সেকেন্ড, তাহলে বিক্রিয়ার হারের একক সেকেন্ড। হইব মোল মোল পার পার লিটার পার লিটার সেকেন্ড। পার সেকেন্ড হইব। ও ঘনমাত্রা পরিবর্তন বাই সমান, ঠিক আছে। ওকে, বা এখানে আরো যেমন লিটারের পরিবর্তে তুমি ডেসিমিটার কিউব ইউজ করতে পারি। ডিসিমিটার কিউব দিতাম আমরা জানি কি পারি। তা 1 লিটার সমান যে কথা 1 ডেসিমিটার কিউব, সেম কথা। হয়। আচ্ছা, ডেসিমিটার এটা ডেসিমিটার মাইনাস কিউব দিছে। তে এখানেও প্রশ্ন কি আছে, লিটার কিউব, লিটার ইনভার্স 1 আছে আনি। ও অয়। এখন আসি আমরা হার ধ্রুবক। এটা কি হার না? ধ্রুবক জিনিসটা কি তা দেখো,
কোনো রাসায়নিক বিক্রিয়া যদি প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল লিটার হয়, তাহলে তার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলে। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া নিছো, তার প্রত্যেকটা যে বিক্রিয়ক আছে, ধরো তুমি একটা বিক্রিয়া নিছো A+B সমান তোমার C উৎপন্ন হইলো, তাহলে এখানে এ একটা বিক্রিয়ক, বি আর একটা বিক্রিয়ক, প্রত্যেকটা বিক্রিয়কের তোমার যদি ঘনমাত্রাটা 1 মোল/লিটার হয়, তাইলে এই বিক্রিয়ার যে হারটা পাইবা সেটাকেই বলা হয় বিক্রিয়ার হার বা বেগ ধ্রুবক। কোনো বিক্রিয়র ঘনমাত্রা 1 পার মোল লিটার হইলে এটার আর হার হইব হার যোগ। Yes. ঠিক আছে? প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু রাখতে হবে, প্রতিটা বিক্রিয়কের। বুঝতে পারলাম? এখানে তিনটা বিক্রিয়ক থাকে মানে তিনটা বিক্রিয়কের তিনটার বিক্রিয়কের ঘনমাত্রায় ঘনমাত্রা ওয়ান ওয়ান মোল থাকতে পার হইব। লিটার থাকতে হইব। বুঝছি। ক্লিয়ার? উৎপাদ ম্যাটার করে না। না। তো এখন দেখো এখানে একটা জিনিস বলছে, বিক্রিয়ার হার বা গতিবেগ। এখন বিক্রিয়ার ক্রম, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম ধরলাম আমরা এন, ওকে, আর বিক্রিয়কের ঘনমাত্রা ধরলাম আমরা সি। বুঝাইতে পারছি? বুঝছি। ওকে। তাইলে এখন আমরা লিখতে পারি কেমিক্যাল ফর্মুলা অনুসারে, অর্থাৎ বিক্রিয়ার হার বা গতিবেগ, সেটা হইলো যে বিক্রিয়ার হার বা গতিবেগ হইলো বিক্রিয়কের ঘনমাত্রার ক্রমের পাওয়ারের সমানুপাতিক। এটা কি তা বিক্রিয়ার হার দিয়া। বা গতিবেগ? হুম। আচ্ছা, এইটা কি আমাদের সিটা কি বিক্রিয়কের ঘনমাত্রা, আর আচ্ছা। এনটা কি আমাদের ক্রম। বুঝা গেল? এনটা হলো হুম। বিক্রিয়ার ক্রম। তার মানে এখান থেকে বলা যায় dx/dt ইজ ইকুয়াল k × c⁴n। এখানে কেটাই হইলো আমাদের বিক্রিয়ার হার বা বেগ ধ্রুবক। এই যে কেটা সমানুপাতিক যে ধ্রুবকটা ইউজ করছে, এইটাকেই বিক্রিয়ার হার বা বেগ ধ্রুবক বলা হয়। বুঝছি। ওকে। এখানে কিন্তু বিক্রিয়ার ক্রম, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেখে তুমি বিক্রিয়ার ক্রমটাও হইতে পারতো না, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া দেখে একটা জিনিস নোট করতে পারো, বিক্রিয়ার ক্রম মাস্ট বি মেনশন কইরা দিতে হইব। মানে বিক্রিয়ার ক্রম দেয় থাকতে হইব। হয়। রাসায়নিক বিক্রিয়ার হার বা কত? বিক্রিয়া হতে, বিক্রিয়া হতে ক্রম এন বলা সম্ভব নয়, বলা সম্ভব নয়। আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে তা, আমাদেরকে তা অবশ্যই বলে দিতে হবে, তা অবশ্যই বলে দিতে হবে, বলে দিতে হবে। হবে। কথা কি বুঝাইতে পারছি? হুম। অর্থাৎ বিক্রিয়াটা প্রথম ক্রমের নাকি দ্বিতীয় ক্রমের নাকি তৃতীয় ক্রমের নাকি শূন্য ক্রমের, সেগুলো অবভিয়াসলি মেনশনেড করা থাকতো হইব। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। চলো আমরা পরে মুভ করি। তাইলে হার বা বেগ ধ্রুবকের বৈশিষ্ট্য কি, এইগুলো একটু দেখলেই বা এগুলা বইতেও আছে, হার বা বেগ ধ্রুবকের বৈশিষ্ট্য আমাদের বইতেই আছে। তারপরে বিক্রিয়ার হার নির্ণয়ের চিহ্নের, ওই যে আমি প্লাস মাইনাসের কথা কইছিলাম, এখানে চিহ্নের ব্যবহার অলরেডি করে এগুলাই। দিছি। এখন চলো আমরা ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখি। এটা মেবি ডিউর প্রশ্ন, এটা মেবি ডিউতে আসছিল, বা তোমরা এমসিকিউ তে দেখবা, তুমি এমসিকিউর মধ্যে সেম টাইপের প্রশ্ন কইবা। প্রশ্ন কি বলছে হুম। দেখো, একটি বিক্রিয়া 30 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা 0.35 মোলার হতে হ্রাস পেয়ে 0.15 হয়, বিক্রিয়ার হার কত নির্ণয় করো। বুঝাইতে পারলাম? তাহলে এটা আচ্ছা শোনো, আমার যখন পিডিএফটা দিবা নানি, ও পিডিএফটা দিবা যেগুলা দাগাইরা। জি না, এগুলা পাওয়া যায়, এনোটেট করা যায় না, ওয়ান নোট থেকে কষ্ট হয়। এটা চেষ্টা করবো। আচ্ছা। তাইলে একটি বিক্রিয়া 30 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা এত হতে হ্রাস পেয়ে এত হয়, গড় বিক্রিয়ার হার বের করো। আর এই নোটটা কালকে দিবা, বুঝছো? রাত। আচ্ছা দিয়ে হালকা আমার বন্ধু আছে দিবনি। তো ঘনমাত্রার পরিবর্তন কি হইব? ঘনমাত্রার পরিবর্তন হবে আমাদের, তাইলে এই যে আমি কিন্তু চাইলেই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে আমি প্লাস 2 করে নিতে পারতাম, ঠিক আছে? হুম। তখন আর আমাদের এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন হইতো না। সেটা করতে একবারে হবে। ইজি, একবারে ইজি আসছিল। আমরা পরের প্রবলেমে যাই, এই তো পরের প্রবলেম, এই তো খেলা ছান্দু খেলা। তো আমরা রাসায়নিক বিক্রিয়ার এই প্রশ্ন, আচ্ছা এই প্রশ্ন পড়ার আগে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগটাকে আরেকটু বিশ্লেষণ ভাবে শিখে আসি, আরেকটু ডিটেলসে শিখে আসি বিক্রিয়ার হার বা গতিবেগ। বিক্রিয়ার হার বা গতিবেগ, এটা আরেকটু আমরা এখন বিস্তারিত ভাবে শিখবো। বুঝতে পারছি? এটা কিন্তু ডিউর লেগে ইম্পর্টেন্ট, এটা মাথায় থাকে যেন। তোমার ডিউর লেগে এটা ধরো এই টাইপটা 60 থেকে 70% ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটা স্ক্রিনশট লইলে।
তো আমরা একটা বিক্রিয়া লিখি, হ্যাঁ। তো বিক্রিয়াটা ধরো, তোমার এ এ দেওয়া আছে, তোমার ভি ভি দেওয়া আছে, আর এইখান থেকে তোমার ধরো এম, ক্যাপিটাল এম, আর এন, সরি এটা এম দিলাম আর এটা এন দিলাম। এই যে স্মল এ বি, তারপর স্মল এম এন, এইগুলো হইলো আমাদের মূল সংখ্যা। এগুলো আমাদের কি মূল সংখ্যা। এখানে আমি লিখা দেই এ বা বি বা এম বা এন হলো আমাদের কি মূল সংখ্যা। মূল সংখ্যা। এখন আমাকে বলছে কি এই বিক্রিয়ার হার বা গতিবেগ তুমি নির্ণয় করো। এই বিক্রিয়ার হার বা গতিবেগ কত? হার বা গতিবেগ ভাগবত। কত? এটা নর্মাল একটা বিক্রিয়াতেই আমরা দেখাম। এই নর্মাল বিক্রিয়াতে যদি আমরা জানি, তাহলে আমরা অ্যাবনর্মাল সবকিছুই জানি। তো চলো আমরা এটা সলভ করার ট্রাই করি। এটা কিভাবে করতে পারি আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, তো আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ রে ধরো আমরা ডিএক্স বা ডিসি বা আর দ্বারাই প্রকাশ করি। তাহলে আমরা শিখছিলাম কি রকম হয়, যে মাইনাস ডিএ বাই ডিটি কোন একটা বিক্রিয়ার হার হয় বিক্রিয়কের ঘনমাত্রা, বা আমরা লিখতে পারতাম কিনা মাইনাস ডিবি বাই ডিটি, আমি রাইট? হুম। বা আমরা লিখতে পারি কিনা যে এইদিকে যে আমাদের ডিসি, সরি ডিএম বাই ডিটি। বুঝা আচ্ছা, গেল? এটা কি তা এ, এ এম এম আর এন এন। হয় এম এম আর এন এন। বা আমরা লিখতে পারতাম কিনা ডিএন বাই ডিটি। বুঝা গেল? এগুলো আমরা লিখতে হ্যাঁ। পারতাম কোন একটা রাসায়নিক বিক্রিয়া। বাট এখন দেখো এখানে কি আছে, এ আছে, বি আছে, এম আছে, এন আছে। এইখানে কিন্তু আর নির্দিষ্ট মূল সংখ্যা মানে সবগুলোর মূল সংখ্যা কি নাই, সমান নাই। নাই। তার মানে অর্থাৎ আমরা যেন এইটা যেন লিখছি, এইটা লোকে যখন মূল সংখ্যা সমান থাকবো তখন তুমি সবগুলার ইকুয়ালি লিখতে পারবা। ক্লিয়ার? হুম। অর্থাৎ এইটার এক মোল যদি সবগুলা মূল সংখ্যা সেম থাকতো, তাহলে আমরা কইতে পারতাম এটার এক মোল যে হারে, মানে আমি যদি একটু মুছি এগুলা যদি মুছি, মুছে যদি আমি একটু এক্সাম্পলটা দিই লাইক দ্যাট, এইভাবে যদি থাকতো তাহলে আমরা কইতে পারতাম এই যে কোনভাবে? এই যে যে হারে, অর্থাৎ এর এক মোল যে হারে তোমার হ্রাস হুম। পায়, বি এর এক মোলও সেম হারে হ্রাস পায়, এম এর এক মোল সেম হারে উৎপন্ন হয়, সেই হারে এন এর বৃদ্ধি এক পায়। মোল এইভাবে বৃদ্ধি পায়। বৃদ্ধি হয়। বাট এইখানে তো ভেজালটা লাগাইছে কি আমাদের, ওই মূল সংখ্যায় মূল ভেজালটা সংখ্যা। লাগাইছে। মূল সংখ্যাটা চেঞ্জ হয়, মূল সংখ্যায় কি লাগাইছে আমাদের কনফিউশনটা লাগাইছে। তাইলে আমরা এ আছে, ভি আছে, তোমার এম আছে, এন আছে। ওকে, তাহলে এইভাবে যদি মূল সংখ্যা থাকে তাইলে মাথায় রাখবা ওই মূল সংখ্যা দ্বারা প্রত্যেকটারে তুমি ভাগ করবা। বুঝাইতে পারলাম? হুম। ওই মূল সংখ্যাটা প্রত্যেকটারে ভাগ করে সমান দিবা, তাইলেই কিন্তু আনসারটা হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ মূল কথা হইল গিয়ে এই বিক্রিয়ার হারটাকে, এই যে বিক্রিয়াটা লেখছি আমি, এই বিক্রিয়ার হারটাকে আমরা এই বিক্রিয়ার হারটাকে তাইলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এইখানে যে তোমার ডিএক্স বাই ডিটি হো আর যাই হো না এখানে, এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এ ডিএ বাই ডিটি, দেন হলো মাইনাস ওয়ান বাই বি ডিবি বাই ডিটি, মাইনাস ওয়ান বাই এম ডিএম বাই ডিটি, বা মাইনাস, সরি, ওয়ান বাই এন ডিএন বাই ডিটি। কথা কি বুঝাইতে পারছে আমি আমার জায়গা থেকে? কি ক্লিয়ার এই জিনিসটা? হুম। এই জিনিসটা বোঝা কিন্তু হয়। খুব বেশি ইম্পর্টেন্ট। এখনই আমি বুঝতে পারবো যে এটা আমরা বুঝছি কিনা। বুঝা গেল? হুম। এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আচ্ছা, 70 থেকে 80% এখানে শিওর। প্রথম দুইটা মাইনাস হইব, বাদের দুইটা দুইটা না? ওই যে আমি কইলাম বিক্রয় এবং উৎপাদ তুমি মাইনাস দিলে দাও না দিলে নাই, আমার অলওয়েজ পজিটিভ আইতে হবে, বিক্রয় হার নেগেটিভ হতে পারবে না। না। ক্লিয়ার? হুম। ওকে, তাহলে চলো এখন আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি আর কি, তাইলে আমাদের বুঝতে পারবো আমরা কতটুকু বুঝছি। এই ম্যাথে কি হয়েছে দেখি আমরা, যে বলছে কি যে 2a তাইকারি ভাইঙ্গারি হয় কি তা 4b প্লাস সি, যদি 10 সেকেন্ডে বি এর গণমাত্রা এতটুকু বৃদ্ধি পায়। টাইম 10 সেকেন্ড, বিয়ের হয়। ঘনমাত্রা দেওয়া আছে 5 × 10⁻³ হুম। মোল তাহলে পার বি লিটার। কি হারে উৎপন্ন হয়, প্রথম প্রশ্ন হলো বি কি হারে উৎপন্ন হয়, আর এ কি হারে অন্তর্নিহিত হয়, বিক্রিয়ার হার কিন্তু বলে মানে নাই। হ্রাস পায়। ইয়েস, অন্তর্নিহিত মানে হ্রাস পায়। তাহলে বি কি হারে উৎপন্ন হয় এটা ইনিমিনি চিনিতেই বা হরা যাইব। সেটা হলো বি এর গণমাত্রার পরিবর্তন কত, এতটুকু। হ্যাঁ। এবং কত সময় এটা পরিবর্তন হয়, 10 সেকেন্ডে। তে ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। ইয়েস, ডিবি বাই ডিটি। এখানে ডিবির মান দেওয়াই আছে ডিরেক্ট 5 × 10⁻³ আর ডিটির মান হলো 10 সেকেন্ড, তার মানে 5 × 10⁻⁴। শেষ আনসার এটার। হুম। বুঝা গেল? আমাদের খেলা হয়। তো পরেরটা। পরেরটা কইছে কি তা এ কি হারে অন্তর্নিহিত হয়, তার মানে তুমি বা করতা কি তা ডিএ বাই ডিটিটা বা করতা, এম আই রাইট? কিন্তু ডিটি তো দেওয়া নাই। না, ডিটিটা, ডিটি দেওয়া আছে 10 সেকেন্ড।
10 সেকেন্ড ইকু বিয়ের লাগি নাইনি। এইখানে এই সমস্ত প্রসেসর লাগারি ইয়ে যে হারে তোমার ও, উৎপন্ন হবে বিহারে বি তো সিমিলার, ইয়ে উৎপন্ন হয়েছে এটা কই থেকে, বি উৎপন্ন হয়েছে এটা কই থেকে উৎপন্ন হয়েছে, এতে কি উৎপন্ন হয়েছে, হয়। তাইলে আর ওকে। তো ও, এতটুকু বুঝতে পারছি। তা ডি তা আমার দেওয়া নাই কি তার ডি হবে, এটা দেওয়া নাই। ক্লিয়ার। দিয়ে বা করবো এটা। এখন দেখো তাইলে এইখানে ডি এ বা করতাম মানে এখন আমরা কখনো বিক্রিয়ার হার, ঠিক আছে, অর্থাৎ এ যে হারে মানে এই যে বিক্রিয়ক যে হারে উৎপন্ন মানে অন্তর্নিহিত হইব উৎপাদ সেই মারে মানে উৎপন্ন হইব, হুম। ঠিক আছে না। তাহলে এইখান থেকে হয়। আমরা কখনো কি বিক্রিয়ার হার। ওকে, তাহলে এই বিক্রিয়ার হার সমান আমরা কি লিখতে পারবো, এই বিক্রিয়ার হার সমান দেখো এর, দেখো বিক্রিয়ার হার অর্থাৎ তুমি ডিএক্স বাই ডিটি হো, তাহলে ডিএক্স বাই ডিটি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখতে পারবো, দেখো হাফ ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল 1/4 ডিবি বাই ডিটি, আমরা একটু আগে শিখে আইছি, এম আই রাইট। হুম। তাইলে ডিবি বাই ডিটি আমার উদ্দেশ্য, আমি আনসার কি বা করতাম, ডিএ বাই ডিটি, 2 নম্বরের আনসার কি বা হয়। করতাম আমি ডিএ বাই ডিটি। ওকে হুম। ফাইন। তাইলে এইখান থেকে আমি কি কইতে পারি দেখো, যে বি উৎপন্ন হওয়ার হার তো সে। ডিএ বাই ডিটি সমান আমি কইতে পারি 2/4 ডিবি বাই ডিটি, তার মানে ওয়ান বাই কেন? টু ডিবি বাই ডিটি। এই যে টুটা এই সেটা গেলে কি হয়ে যাব, গুণ হয়ে যাব না। বুঝছি না। কি বুঝছি না, 2/4 ডিবি বাই ডিটি এনে। আমি বা করতাম কিতা, আমি বা হতাম দিয়ে বাই দিচ্ছি। তাহলে 1/2 ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল 1/4 ডিবি বাই ডিটি। ও, তাইলে আমি ডিএ বাই ডিটি কে যদি রাইখা দিই তাহলে এই টুটা এইদিকে ভাগ আছে এইদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। হয়ে যাবে। তাহলে এটা কি হবে 2/4 ডিবি বাই ডিটি, তার মানে এখানে আমরা কি হুম, লিখতে পারবো 1/2 ডিবি বাই ডিটি। বুঝছি। তাহলে ডিবি বাই ডিটির মান তো অলরেডি আমরা বের করে ফেলছি, কি ছিল সেটা 1/2 ইন্টু 5 × 10⁻⁴, তার মানে আনসার হইলো 2.5 ইন্টু 10⁻⁴। তাহলে ও, এটা এত হারে অন্তর্নিহিত হবে। ক্লিয়ার। মানে বি এর উৎপন্ন হওয়ার হার যত, এর অন্তর্নিহিত অন্তর্নিহিত হওয়ার হারও সেম। না, এর অন্তর্নিহিত হওয়ার হার সেম না, বি এর অন্তর্নিহিত উৎপন্ন হওয়ার হার কত ছিল 5 × 10⁻⁴, আর এর অন্তর্নিহিত হওয়ার হার কত 2.5 অর্ধেক। ইন্টু 10⁻⁴। বুঝা গেল। বাট এই বিক্রিয়ার হার সেম, বিক্রিয়ার হার আমরা সেম ধরে করছি। এই যেন একটু আগেই যেন আমি কইলাম কেন, এখানে কি বুঝলা তাইলে, এই যেন এখানে কি বুঝাইলাম। ওই যে, ওই তো ওই যে যত মূল সংখ্যা আছে মূল সংখ্যা দিয়ে ভাগ করতাম। ভাগ করলে বিক্রিয়ার হারটা কি তাইব, সবার ক্ষেত্রে বিক্রিয়ার হার সেম। Same. বাট কোনো একটা পার্সোনাল প্রোডাক্টের বা পার্সোনাল এলিমেন্টসের অন্তর্নিহিত বা উৎপন্ন হওয়ার হার সেম না, বুঝছি, বাট বিক্রিয়ার হার সেম। কথা কি বুঝাইতে পারছি। বুঝছি। ওকে, এখন আসি আমরা প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া, ওই যে ক্রমের কথা হয়েছিলাম, তো এইগুলা উল্লেখ করে দিতে হইব। বুঝাই গেল। হুম। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া তার মানে কি এন এর মান 1। তাহলে কি দেখো, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। আমরা একটু আগেই শিখছিলাম, যে দেখছিলাম ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল টু হইল সি টু দি পাওয়ার এন, এম আই রাইট। Yes. হুম। একটু আগে আমরা দেখছিলাম যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া তার মানে এন এর মান হইলো আমাদের 1, তার মানে এখানে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল টু C1। এক্স বা ও ক্রম ওয়ান হরিয়া দিয়ে, C1 ওইলে এগুলো তো ইয়ে হয়ে যায় না। সি সিও হইব, হইব। খালি শুধু সি থাকবো। এখানে সির পরিচয় কি ছিল, সিটা ছিল বিক্রিয়কের ঘনমাত্রা, হয়। বিক্রিয়কের ঘনমাত্রা মাথা ডাবা। ওকে, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া হইলে কি লিখতে পারবো, সেম কাহিনী, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হইলে আমরা লিখতে পারবো ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল টু C²। দিস হুম। ইজ সেকেন্ড ক্রম বিক্রিয়া বা সেকেন্ড অর্ডার রিয়েকশন। বুঝি না। দ্বিতীয় ক্রম বিক্রিয়া হইলে C² হইব। হয়। ওকে, বিক্রিয়ার অর্ধায়ু, এটা কিন্তু আমরা ফিজিক্সও আছে বিক্রিয়ার আহ, অর্ধায়ু। অর্ধেক হয়ে গেল ইয়েস, অর্ধেক। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রা, এটা ইম্পর্টেন্ট যে কোন জিনিসটা অর্ধেক হইতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেকে পরিণত হতে যে সময়টা লাগে তাকেই বলা হয় অর্ধায়ু। বুঝতে পারছি। হুম। তাকেই বলা হয় কি দা অর্ধায়ু, ঘনমাত্রাটা অর্ধেকে কনভার্ট হতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় কি আমাদের অর্ধায়ু। অর্ধেক। আচ্ছা, এখন আমরা দেখি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক মানে কেটা আমরা দেবো কে, হুম। মনে আছে তো হার ধ্রুবককে, ওই যে হার ধ্রুবককে কে ধরতাম 1 মোল হয়, হয়। পার লিটারের জন্য। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার, তাহলে এখানে আমরা একটা বিক্রিয়া লাগছি, বিক্রিয়ক নিছি উৎপাদ নিছি, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাকে আমি ধরছি এ, এবং উৎপাদ তো আমরা কি জানি শূন্য প্রাথমিক শূন্য হয় অবস্থায়। না। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকেনি, না। না।
এখন একটা নির্দিষ্ট সময় পরে কিছু পরিমাণ এ ভাঙছে, ধরো এক্স পরিমাণ ভাঙছে, তার মানে এ মাইনাস এক্স, তাহলে বিক্রিয়ক কতটুকু পাবো? এ মাইনাস এক্স, এবং উৎপাদ এক্স উৎপন্ন হবে কতটুকু? এক্স পরিমাণ। এক্স বুঝা গেল? যতটুকু ভাঙছে ততটুকু। বুঝছি। আচ্ছা, উৎপাদের সাথে কোনো বর্জ্য পদার্থ নাই? এত কমপ্লেক্স করে বাবার কোনো থিঙ্কিং দরকার আছে নি? এত ডিপলি না থিঙ্কিং গেল। করা, এত ডিপলি থিঙ্কিং করার দরকার আছে? আগরটাত লাগছে এর চকে ফাইন, আগেরটাত বর্জ্য লাগছে, এখানে লাগেন না, দরকার নাই। এখানে আমার ডিরেক্ট উৎপাদ দিয়া দের। বুঝা গেল? আহ, সহজ জিনিসটাকে কমপ্লেক্স করার কোনো মানে হয় না। আচ্ছা, ফাইন। তো এখন আসি, একটা নির্দিষ্ট সময় পরে আমরা এটা পাবো, মানে টি সময় পরে। তাহলে টি সময় পরে বিক্রিয়ার হারটা কি লিখতে পারি আমরা? ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল ভাই, টু ই মাইনাস এক্স। ওই যে কি লাগান লেখছি দেখো, ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল টু সি ওয়ান না? এই যে হয়, একটু আগে এই যে এইখানে লিখছিলাম সি ওয়ান। মনে আছে। তাইলে এইখানে সির পরিবর্তেই আমি লিখছি এইটা। সি কি ছিল? বিক্রিয়কের কোনো মাত্রা ছিল না, ডিএক্স বাই ডিটি প্রপোর্শনাল টু কি দা এ মাইনাস এক্স। ক্লিয়ার? হুম। ওকে, ফাইন। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমি ধর ইয়া নিছি আর কি, কেউ ওয়ান। তাহলে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল কেউ ওয়ান এ মাইনাস এক্স। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি তা, আমি দেখো ডিএক্স বাই ডিটি, এইখানে আমি লিখলাম ডিএক্স বাই ডিটি কেউ ওয়ান এ মাইনাস এক্স। তার মানে ধরো ডিএক্স বাই এ মাইনাস এক্স কেউ ওয়ান ডিটি। বুঝা গেল? ও হয়। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল তো ফাইন। দেন আমরা এখানে যে জিনিসটা করছি আমরা, যে ইন্টিগ্রেশন করছি এখন। এটা করছি। ইন্টিগ্রেশন উভয় পক্ষে। ডিফারেন্সিয়েশন সেটা ইন্টিগ্রেশন হচ্ছে। হয়। কেমিস্ট্রি না ম্যাথ করলাম? এটা এটা ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি করলাম, কেমিক্যাল ম্যাথ করলাম। ফাইন। তাইলে ওয়ান বাই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবা যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান হয় লন এক্স। বুঝতে পারছি? হয়, আচ্ছা। এটা জানি। সো এই ট্রামটাকে এইখানে যে ট্রামটা আছে এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স। আমার মাইনাস কেন দিলাম? এক্স এর আগে মাইনাস আছে। হুম। আচ্ছা, আর এখানে কে ওয়ান টি প্লাস সি। সি হইল গিয়ে কি তা আমাদের সমানুপাতিক ধ্রুবক, বা সরি যুগীকরণ ধ্রুবক, মানে অনির্দিষ্ট ধ্রুবক আর কি। কে ওয়ান টি প্লাস। সি। আচ্ছা, ইটারে আবার সেখানে ধরলো কোন আবার সি এটা যুবক মানে? অনির্দিষ্ট যুগজ না? হ্যাঁ। অনির্দিষ্ট যুগজ না, এখানে কি লিমিট আছে নি? না। লিমিট না, তাহলে আমরা সি ধরতে হয় না? ওই হয় তোমার না যুগীকরণ নু শেষ নুমা। হয় হয়, সি ধরা লাগে তো, জানি তো, মনে আছে না? আহ, আচ্ছা, এখন আসি বিক্রিয়ার শুরুতে। বিক্রিয়ার শুরুতে টির মান কত? জিরো। আহ, তাহলে এক্স এর মান কত আমাদের? জিরো। মানে বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয়েছে না, দ্যাটস এক্স এর মান জিরো। তার মানে বিক্রিয়ার শুরুতে আমরা এক নং সমীকরণে যদি বসাই টির মান শূন্য, এক্স এর মান শূন্য, তার মানে সি সমান আমরা লিখতে পারবো কি তা মাইনাস লন এ। হয় এই যে এখানে এক্স এর মান জিরো বসা, তাহলে মাইনাস লন এ। আর এই টার্মটা জিরো আইবো, এই যে এই টার্মটা জিরো আইবো, তাহলে সি সমান লেখা যায় মাইনাস লন এ। এটা সমীকরণ 2। ক্লিয়ার? হয়। তাইলে এখন সমীকরণ একে যদি আমরা 2 এর ভ্যালুটা বসাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো? মাইনাস লন এ মাইনাস এক্স দেন কে ওয়ান টি মাইনাস লন এ লেখা যায়। হয়, যায়। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি কে ওয়ান টি সমান হলো লন এ মাইনাস লন এ মাইনাস এক্স। হুম। ওকে, এটা লন এ এ ওই বইয়ে দিছে। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা কে ওয়ান টি সমান হলো লন এ বাই এ মাইনাস এক্স। বা আমরা কে ওয়ান সমান লিখতে পারি ওয়ান বাই টি লন এ বাই এ মাইনাস এক্স। বুঝা গেল? বুঝছি। ওইখান তো এইটা হইলো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। চলে প্রথম ক্রম এইটা মুখস্থ রাখবা, প্রথম এটা কিন্তু ফিজিক্সও আছে। এই জিনিসটা পদার্থে তো পাবা, ফিজিক্সে পাবা। ফিজিক্স সেকেন্ড পেপারের, লেসন 9। প্রথম সেকেন্ড ক্রম পেপার। বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। এখানে এর অঙ্ক পরিচয় কি? দেও। এর পরিচয় কি? এর পরিচয় হলো বিক্রিয়কের প্রাথমিক গণমাত্রা। এটা মাথায় রাখবা, বিক্রিয়কের প্রাথমিক প্রাথমিক ঘনমাত্রা। গণমাত্রা। প্রাথমিক ঘনমাত্রা। আর তোমার এ মাইনাস এক্স এর পরিচয় কি? টি সময় পরে বিক্রিয়কের গণমাত্রা। টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা। এই তো একটা নোটস লেখা আছে। এটা নোটসও লেখা লাগে না, এটা তো প্রথম দিকেও তুমি এই যে এইখানে মধ্যে কি তা আছে, এই যে এইখানে, এই যে এইগুলা কি? ও, হয়।
জাস্ট একটু রিকল হইরা দিলাম। আর লগ দিলে তুমি এখানে তো লন দিছে আনি, তুমি লগ দিলে 2.3038 হইরারি গুণ করতে হইব আর কি। তো আমাদের লগের দরকার নাই, আমরা লন দিয়ে করতে পারবো। আপনি তো লক দিছেন, লন লেখছেন। ওই দেখো লন, প্রথমটাই আমি প্রথমেই কি করছি, লন লাগছি না। হয়। তুমি যদি লগ দিয়া করতে চাও তাহলে 2.3038 করতে হইব, বুঝছি। কারণ আমরা জানি লনের সমান হইলে 2.303 লগে। তো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো সেকেন্ড ইনভার্স ওয়ান। হুম, এটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। হার ধ্রুবকের একক কিন্তু বিক্রিয়া ওয়াইজ চেঞ্জ হয়। বুঝছি। এখন দেখো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধাই দেখো, কোনো একটা বিক্রিয়া অর্ধাই বলতে কি তা কোনো একটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাটা অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তারই তো হয় অর্ধায়ু। তাইলে আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে ওয়ান সমান আমরা লিখতে পারি 1/t লন a/a-x। ঠিক আছে না? এখন টি, টি যদি অর্ধায়ু হয়, টি যদি অর্ধায়ু হয় অর্থাৎ টি হাফ হয়, তাইলে কি তাই ইনিশিয়াল ঘনমাত্রাটা তোমার অর্ধেকে পরিণত হয়ে যাব। হয়। তখন তাইলে আমরা এই জানি এক্স, এক্সটা অর্ধেকে পরিণত হওয়া মানে কি তাই এক্স 50% বিয়োজিত হওয়া। হয়। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a/2। হয়। পারবো না? হয়। তাইলে এখন আমরা যদি বসাই যে কে ওয়ান সমান হলো 1/t হাফ, অর্ধেকে ডিনোটেড করা হয় আর কি টি হাফ দ্বারা, যারবার গুণ করে লেবে আছে এইদিকে আইনারি। বুঝা গেল? বুঝছি। তার মানে এখান থেকে আমরা আলটিমেটলি যে জিনিসটা লিখতে পারি টি হাফ সমান হলো 1/k1 লন, আর এখানে লিখতে পারি a/a/2। তার মানে এখানে আলটিমেটলি লেখা যায় টি হাফ ln 2/k1। বুঝাইতে পারলাম? তাইলে অর্ধায়ু সমান তুমি তাইলে কি লিখতে পারি আমরা, অর্ধায়ু সমান আমরা তাইলে এখন লিখতে পারি যে টি হাফ, এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ln 2/k1, বা ln 2 এর মান মনে হয় 0.693 k1। একটু আগের ওখানটা লাল কালারের। ওকে, চলো এখন আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া যাই। এই যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু যে, এটা কিন্তু তোমার ফিজিক্সও আছে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ায় আমরা কিভাবে হার ধ্রুবক নির্ণয় করি এইটাও আমরা দেখে নিলাম, প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখে লিখছি। ক্লিয়ার? চলো এখন আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া দেখি। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি কি দেখো, আমি ধইরা নিছি, এটা জাস্ট আমরা এজিউম কইরা নেওয়া যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং উৎপাদ দেওয়া আছে। তাহলে প্রাথমিক ঘনমাত্রা আমি দুইটারই এ ধরলাম আর উৎপাদ 0 ধরলাম, এবং একটা নির্দিষ্ট সময় পরে এইটা ভাঙে a-x, এটাও a-x, উৎপাদ তৈরি করে এক্স। ক্লিয়ার? হয়। বা তুমি বিক্রিয়াটা চাইলে এইভাবে ধরতে পারো, ধরো 2c থেকে উৎপাদ তৈরি হয়। তোমার কিন্তু এটা মেনশন হইরা দিতে হইব এটা প্রথম ক্রম নাকি দ্বিতীয় ক্রম, উইদাউট মেনশনে তুমি সেটা করতে পারতাই নাই। বুঝা গেল? তোমার যদি মেনশন না হইরা দে তাহলে তুমি এটা করতে পারবা না। ঠিক আছে? হয়। আচ্ছা, তো এটা মাথায় রাখবা। তো এখন আমরা দেখি প্রাথমিক বিক্রিয়া তো আমরা ধরলাম, আমরা যদি দ্বিতীয়টা তৈরি করি a/0, আর এটা হলো a-x আর এক্স। আচ্ছা, তো এখন উভয় বিক্রিয়ার ক্ষেত্রে এই ভর ক্রিয়ার সূত্র হতে আমরা পাই, ভর ক্রিয়ার সূত্র হওয়া লাগতো না, ওই যে আমরা যেন সূত্র লিখছিলাম যে ডি dx/dt। স্কয়ার, এই যে এটা লিখতে পারি আমি, রাইট? হয়। তাইলে এইখান থেকে তাইলে আমি কইতে পারি dx/dt, আমি ধরে নিলাম k2 স্কয়ার। বুঝা গেল? বুঝছি। বুঝছি ভাই। ওকে, তো এইভাবে ইন্টিগ্রেশন টিন্টিগ্রেশন কইরারে এইখানে আমরা যে জিনিসটা পাইমু এখানে আর দেখাই না আমি, এখানেও আমরা লিখতে পারবো ওই সেম প্রসেসে তুমি ইন্টিগ্রেশন টিন্টিগ্রেশন করবা, পরে এখানে লিখতে পারবো k2 সমান 1/t এক্স a-x। এটা হলো হার ধ্রুবকের রাশিমালা কার ক্ষেত্রে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা। বুঝা গেল? বুঝছি। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের রাশিমালা সিমিলার কেস এইখানে কইরা টইরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ, টি হাফটা দাঁড়াইব আগে। কিতা 1/k2 * a, এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু। ক্লিয়ার?
এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর একক হইল গিয়ে একক ইউনিট। ইউনিটটা হবে গিয়ে আমাদের লিটার লিটার পার মোল পার পার সেকেন্ড ইনভার্সন। পার্সেন্ট। তো এই ছিল আর কি আমরা আজকের ক্লাস। নেক্সট দিন আমরা আর্হেনিয়াস সমীকরণ থেকে শুরু করবো। ঠিক আছে। ওকে, তোর ভালো থাকো, সুস্থ থাকো।